তো আঙ্কেল আমরা দেখতে পাচ্ছি এখানে খুবই সুন্দর একটি জাম্বুরা গাছ। তো এইটা কি জাতের জাম্বুরা এবং কিরকম ফলন দেয় এটা? আচ্ছা, এটা আসলে এটা একটা এই ড্রাফটিং চারা, এটা নার্সারির কেনা। এটা থাই জাম্বুরা বলে আর জি, কি। জি। ভিতরে সাদা এবং এটা খুব মিষ্টি। দেখতে পাচ্ছি এখানে একটি কলা গাছ। তো এটা কি জাতের কলা গাছ বা কি এটা কলা এটা? এটা এলো এই কলা গাছ হলো চাপা কলা গাছ। এই সামনে যে একটা পেয়ারা গাছ, তো পেয়ারা গাছটা সম্পর্কে আঙ্কেল থেকে জানবো যে এটা কি জাতের পেয়ারা। তো আঙ্কেল আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে একটি গাছ আছে। তো এই গাছটা দেখতে খুব ফুল গাছের মতো, খুব নান্দনিক, এত সুন্দর গাছ। তো এটা কি গাছ বা এটার উপকারিতা কি? আচ্ছা, এটা হইলো একটা পারফিউম জাতীয় গাছ। বিশেষ করে এটা আমাদের এই পাকের মধ্যে ব্যবহার হয়, যেমন খিচুড়ি, পোলাও জি। কিংবা এই ধরনের যে ফ্রাইড রাইস যারা পছন্দ করে, নুডলস। যারা আমাদের সাত কৃষির প্রোগ্রামটি দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ। তো আমরা এখন আছি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন উত্তর হাজীগঞ্জ এলাকাতে জনাব কামরুল হাসান বুলু আঙ্কেলের সাত কৃষি দেখার জন্য ওনার বাড়িতে। তো এখন দেখুন এই যে সাত কৃষি, এই সাত কৃষি করার জন্য অক্লান্ত পরিশ্রমের প্রয়োজন এবং ইচ্ছাশক্তির প্রয়োজন। আমরা যে কেউ চাইলে এই সাত কৃষি করতে পারবো না, কারণ এই সাত কৃষি করার জন্য অক্লান্ত পরিশ্রম দরকার, ইচ্ছাশক্তি থাকা দরকার, তারপর হচ্ছে আপনার প্রজ্ঞা থাকা দরকার। তো আসুন কিভাবে এই সাত কৃষির প্রতি আমাদের কামরুল হাসান ভুলু আঙ্কেল উনি উদ্যোক্তা হয়েছেন বা এই সাত কৃষির প্রতি উদ্যোগ নিয়েছেন। তো আসুন আমরা ওনার থেকে জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনার নামটা? আমার নাম কামরুল হাসান, হুলুভাই নামে চিনি আর কি সবাই। এটা হলো পরিচিতি নাম, আর আপনার নাম হলো কামরুল হাসান। জি, জি। তো এখন আপনার যে সাত কৃষি দেখে আমাদের অনেক ভাল লাগছে যে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এত সুন্দর সাত কৃষি। এই সাত কৃষি করার পিছনে আপনারকে কে উদ্বুদ্ধ করছেন এবং কিভাবে আপনি এই সাত কৃষির প্রতি এত আগ্রহ সেটা যদি একটু বলতেন। আচ্ছা, আমার এই সাত কৃষির বিষয়টা হলো কি, আমি তো অনেকটা লম্বা সময় ইতালিতে ছিলাম, সুইজারল্যান্ডে ছিলাম, জার্মানিতে ছিলাম। তো এটার এটার পিছনে উদ্বুদ্ধ হওয়ার মেন হলো আমাদের দেশের যে শাহী সিরাজ, জি, ওনার যে বিভিন্ন রকমের ডকুমেন্টারিগুলি দেখছি, বিশেষ করে ওনার থেকে আমার উদ্বুদ্ধটা তৈরি হয়, মানে আগ্রহটা তৈরি হয় আর কি। আর এই সুবাদে আমি আমার ছাদ কৃষি করার জন্য বিভিন্ন ধরনের যে সরঞ্জামাদি, যেমন বেলচা, কাঁচি, যা কিছু আছে, পাইপ, এগুলি আমি বাহির থেকে নিয়ে আসছি সরাসরি। ওইটা হলো পূর্ব প্রস্তুতি আর কি। জি, তার পরবর্তীতে যে বিগুলি আছে বাকিগুলি আমি বাংলাদেশ থেকে সংগ্রহ করছি, যেমন ড্রাম, তারপরে বিভিন্ন রকমের টব, তার বিচিত্র এইগুলি আমরা এখান থেকে আর কিছু কিছু পিসি আমি এখন অনলাইনে বাড়ির থেকে আনি, যেমন সরাসরি চায়নার থেকে, সরাসরি জাপান থেকে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এমনকি ইউরোপ থেকে আমি চারা সংগ্রহ, ওই বিচি সংগ্রহ করি। এগুলি যতটুকু সম্ভব হয় আমি জার্মিনেট করি আর করি আর কি। জি, জি। তো আমরা জানতে চাই যে আমাদের দেশের যে বিচিগুলো আছে বিভিন্ন গাছের, এই বিচিগুলা থেকে কি বাহিরের বিচিগুলা কি অনেক ভালো? আচ্ছা, এখানে প্রসঙ্গটা হলো এরকম, আমাদের দেশের বিচির যে ব্যবহারটা, এটা আসলে সম্পূর্ণটা কারেক্ট হয় না। যেমন এরা যেসব বিচি প্যাকেটগুলি করে, প্যাকেটের মধ্যে লেখা আছে 100 ভাগ জার্মিনেশন কিংবা 80 ভাগ জার্মিনেশন, কিন্তু মূলত দেখা গেছে যে 20 ভাগও হয় না। তার কারণ হলো কি, এইসব বিচিগুলি অপরিপক্ক এবং এগুলি বিভিন্ন রকমের মানে অসংরক্ষিত বীজ। আচ্ছা, দেশের বাইরে থেকে যেগুলি আসে, যেমন লাউ, মিষ্টি কুমড়া, বেগুন বা টমেটো ইত্যাদি, এগুলি বাইরের যেগুলি হয়, এগুলি মানে এরা যেভাবে লেখে, যেমন 80 ভাগ 80 ভাগই পাই। যেমন আমার পাশে কিছু আছে বেগুন, এগুলি বাইরের জাত, কিন্তু এখন হচ্ছে তাপমাত্রার কারণে এটা চেঞ্জ হয়েছে। কিন্তু প্রথমবার আমি প্রচুর বেগুন পাইছি। এই ছাদ কৃষির মধ্যে আমি প্রায় 100-120 কেজি বেগুন পারছি গত বছর। কিন্তু এই জাতের পাকানো বীজটা আমি নিজে সংরক্ষণ করছি, কিন্তু এবছর রোদ্রের কারণে, অতিরিক্ত তাপের কারণে ওই রকম ফলস্বরূপ হয় নাই, কিন্তু তারপর আমার চলে, তাই না? জি, আলহামদুলিল্লাহ। তো
আঙ্কেলের মুখ থেকে শুনলেন, তো আমরা আরও কিছু জানতে চাবো যে আঙ্কেল বলছেন যে বাংলাদেশের যে বীজগুলা, এই বীজগুলা থেকে বাহিরের বীজগুলো উন্নত এবং বাহিরের বীজগুলোর যে গাছ হয় ওই গাছ থেকে ভালো ফলন দেয়। তো এখন আমাদের বাংলাদেশে যারা বিচি উৎপাদন করে থাকেন, তো তাদের উদ্দেশ্যে কি বলতে চান উনি? এখন প্রশ্ন হলো, যদি আমাদের এখানে যারা নাকি বীজ সংরক্ষণ করে বা বীজ উত্তোলন করে, বিশেষ করে যেসব চাষি ভাইয়েরা, তারা যদি এই বীজটার প্রতি মানে সদয় হয়, যেমন তারা বীজটার পরিপক্ক করলো, বীজটা পাকলো, যেমন একটা শিমের বীজ কিংবা লাউয়ের বীজটা যদি পরিপক্কভাবে গাছটা যদি পাকে, ওই ফল বীজগুলিতে জার্মিনেশনটা ভালো হয়। এখন দেখা গেছে কি আমাদের দেশের যে বীজ ভান্ডার বলে, এই বীজ ভান্ডার ওই বীজ ভান্ডার, এরা কি করে বাজার থেকে যেমন অপরিপক্ক লাউ, চাল কুমড়া, মিষ্টি কুমড়া এগুলি এরা কিনে বীজগুলিরে শুকায় রং দেয়। যেমন যেমন দেখা গেল যে বেনির বীজ, মিষ্টি কুমড়া, এমনকি এই লাউ, শশা ইত্যাদি। যেমন এই বছরে আমি 2বার শশা লাগাইছি, একটা গাছ আমার গজায় নাই, যার কারণ বোঝা গেল যে এই বীজগুলি পরিপক্ক না। কিন্তু বাইরের থেকে যেসব বীজ আনাইছি আমি, যেমন বাই পোস্টে আনছে, আমি এখান থেকে আমার বন্ধুবান্ধবরা পাঠায়, এদের বলে এরা পাঠাই দেয়, বাই পোস্টে পাই। যেমন দেখা গেছে একটা বীজের 10টা 12টা বীজের থাকে প্যাকেটে, 10টা গাছই হয়। কিন্তু আমাদের দেশে 100টা বীজ থাকে, কিন্তু 10টা জ্বালায় না, মানে জার্মিনেশন হয় না। এই জন্য আমি মনে করি আমাদের দেশে যারা বীজ সংরক্ষণ করে, যারা কৃষক ভাই আছে, তারা সক্রিয় ভূমিকা করতে হবে। বিশেষ করে যেমন যেমন এই যে উপজেলা ভিত্তিক এই যে কৃষি বিষয়ক যে সব অফিসগুলি আছে, বা যারা নাকি কৃষকের দায়িত্বে আছে, তারা এগুলি একটু তদারকি করা উচিত। হ্যাঁ না, তারা যদি তদারক করে, তাহলে দেখা গেছে আমাদের দেশের যে কৃষকরা আছে, এই কৃষকরা যেই পরিশ্রম করে, যেরকম টাকা এই কৃষির পিছনে তারা তাদের টাকা ফালায়, তো তারা যদি আমাদের বাংলাদেশে যে কৃষি অফিসার আছে, তারা যদি ঠিকমতো তদারকি করে, তাহলে তারা এই যেই এই অপকর্মটা করতে পারবে না। তো আমরা আরেকটা জানতে চাবো আঙ্কেলের কাছ থেকে যে ওনার ছাদে কত প্রকার গাছ আছে এবং কতটি গাছ আছে? আচ্ছা, এই মুহূর্তে আমার এখানে সবজি বলতে গেলে আপাতত কোনো শাক জাতীয় কিছু নাই, যেটা গোলমো শাক বলা হয়, যেমন লাল শাক, পালং শাক, ডাঁটা ইত্যাদি, এগুলি নাই। কারণ বৃষ্টিতে সব আমার বেডগুলি সব মানে অতিরিক্ত পানির কারণে এইগুলিতে এখন বীজ দেওয়া সম্ভব হইতেছে না। আর টবের মধ্যে এখন মোটামুটি আমার ঢেঁড়স আছে, তাও এক সাইডের ঢেঁড়সগুলি মোটামুটি শেষ পর্যায়ে, আবার নতুন কিছু আছে। তারপরে এখানে ফলের মধ্যে জাম গাছ আছে, তারপরে বেলুম্বু গাছ আছে, লেবু গাছ আছে, জাম্বুরা আছে, বেল গাছ আছে, তারপরে বড়ই গাছ আছে। ওই পাশে আবার পেয়ারা গাছ, কামরাঙ্গা গাছ ইত্যাদি, কলা গাছ, এইগুলি আছে। আর এমনি সিজনাল সবজি বলতে গেলে আমার এখানে 8টা বেড আছে, এটার মধ্যে আমি মোটামুটি ট্রান্সফারেবল, দেখা গেল যে একটা লাল শাক শেষ হইলো আর একটা পালং শাক দেওয়া হইলো, যেমন এখন পুঁই শাক চলতেছে। তারপরে এখন বাকি যেইগুলি আছে এইগুলি যখন একটু মাটি শুকাইব, তখন তো নতুন করে আবার বীজ দেওয়ার জন্য প্রস্তুতি নিব আর কি। তো আসুন আমরা এখন আঙ্কেলের যেই পুরো ছাদ কৃষিটা আছে বা ছাদ বাগানটা আছে, পুরো ছাদ বাগানটা আমরা ঘুরে ঘুরে দেখব এবং কি কি উনি ফল গাছ লাগিয়েছেন এবং কি কি এই সবজি লাগিয়েছেন তা আমাদেরকে ঘুরে ঘুরে দেখাবেন। আঙ্কেল, আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি লেবু গাছ। তো আমি জানতে চাই যে এটা কি জাতের লেবু বা কিরকম লেবু হয় এটাতে, বা আচ্ছা। আপনারা কিরকম লেবু খেয়েছেন এখান থেকে? আচ্ছা, ঠিক আছে। এটা আমার এই গাছটার লেবু এই প্রথম, গাছটার বয়স প্রায় 18 মাস। আর এই লেবু গাছটা সাধারণত আমরা বিচি লেবু বলি, এদের রস প্রচুর হয়, গন্ধ স্বাদ অনেক বেশি, এবং এই লেবুটার মধ্যে প্রচুর বিচি হয় আর কি না। এটা বলা চলে যে আমাদের দেশীয় জাত একটা, এটা আমি গ্রাম থেকে আনছি, আমার নিজের বাড়ির চারা। এটা আমার দেখতে তো খুব হ্যাঁ মালতার মতো লাগতেছে। হ্যাঁ, কিন্তু এটা লেবুটা গত এই বছর আমাদের এই মানে অতিরিক্ত তাপমাত্রার কারণে এই গাছটার মধ্যে যথেষ্ট ফল আইলো, মানে ফলগুলি বড় হয় নাই। কিন্তু নর্মালি একটা লেবু মোটামুটি 110-15 গ্রাম ওজন হয়, কিন্তু এই যে লেবুগুলি সর্বোচ্চ কত হবে, 40-50 গ্রাম হবে। তবে আশা করি পরবর্তীতে আরও ভালো হবে, কারণ মোটামুটি এখন গাছের যে মানে গ্রোথ চেঞ্জ হয়ে গেছে, এখন তো প্রচুর লেবু আছে, এই যে প্রচুর লেবু আছে। তাহলে এই যে দেখলাম যে আপনার গাছটাতে অনেক লেবু আছে। তো আপনার যে সমস্যাটা বললেন যে অনেক তাপমাত্রার জন্য লেবু হয়ে ঝরে পড়ে গেছে, তো এটার জন্য আপনি কি ব্যবহার করছেন? এটা আমার এখানে সাধারণত আমি কোনো ধরনের রাসায়নিক কোনো কিছু বিষ বা সার ইত্যাদি ব্যবহার করি না। আমি যা আছে সব গোবর আর ইত্যাদি, যেমন জৈব আমি সার তৈরি করি, যেমন সবজির পচা,
এইগুলি দিয়ে আমি সম্পূর্ণটা নিজে অর্গানিকভাবে তৈরি করি। আর কোনো ধরনের ওই যে পোকামাকড়ের জন্য কোনো ধরনের ওষুধ আমি কি রাসায়নিক দিই না, এটা আমি নিজে তৈরি করি। যেমন এই পোকামাকড়ের জন্য, ছত্রাকের জন্য, মিলিবাগের জন্য আমি তোমার একটা নিজে উৎপত্তি করছি, যেমন মেহগনির বিচির ফলের বিচি, তারপরে রসুন, কাঁচামরিচ, হলুদ, এইগুলি সংমিশ্রণে আমি স্প্রে করি, করলে পরে এইগুলি অটোমেটিক চলে যায় আমার অর্গানিক। অর্গানিক। এতে করে হয় গাছের কোনো ক্ষতি হয় না, ফুলেরও সমস্যা হয় না, কিংবা আমার ফলেরও সমস্যা হয় না। তুমি এখন আগাও, সামনে যাও। আচ্ছা, এইটা একটা বড়ই গাছ, এটা অবশ্য কাটিংয়ের, এটা হলো বাউকুল, যেটা বাউফল জাতের বড়ি। বাউকুল মোটামুটি একটা বড়ি 80 থেকে 90 গ্রাম হয় একটা ওজন। এটা এক বছরে একবারই হয়। আর এমনি অন্য সিজনে হয়তো 2-1টা ফুলের মধ্যে হয়, কিন্তু এগুলি ভালো হয় না। এখন নতুন করে ফুল আসবো, এই যে এগুলি সব, এখন এগুলি সব নতুন করে আসবো, তাই না? তো সিজনালি আপনারা দেখতে পাই বিভিন্ন দেশের যে বড়িগুলা, দেশি বড়িগুলা অনেক ভালো হয় এবং ওগুলা খুব টক মিষ্টি। তো আপনার আমার এগুলি মানে এক কথা হইলো, যেমন মিষ্টি তেমনই এটার মধ্যে মোটামুটি একটা স্বাদ আছে, এবং এটি খাইতে খুব একটা আপেলের স্বাদ, আপেলের মতন এরকম হয়। এইগুলি 3 রকমের, 4 রকমের বড়ি গাছ আছে। এটি একটা এক রকম হয়, একটা লম্বা হয়, একটা গোল হয়, আবার একটা আপেলের মতন হয়। তুলসীতেও অনেক জাত আছে। তুলসী গাছের মধ্যে কোনো জাতের ভেদাভেদে কোনো সমস্যা না, কারণ তুলসী গুণ একই। দেখা গেছে কোনোটা হলুদ হয় পাতা, কোনোটা সাদা হয় মানে সবুজ হয়, কোনোটা কালো, এই যেমন এটা কালো, আরেকটা হয় কালো সবুজে মিলিত। এইগুলি সবই হলো ওষুধি গাছ। জি, আমরা তো জানি দেখা গেছে সচরাচর এই তুলসী গাছ অনেকের বাড়িতে পাড়া মহল্লা থেকে বা তুলসী বিলুপ্ত। পাতাটা মূলত হচ্ছে যে ঠান্ডা কাশি যে বাচ্চাদের জন্য ব্যবহার করা হয়। তো বাচ্চা না, সবার জন্য, সবার জন্য। আর আমি তো এগুলি করার কারণ হলো, যেমন আমি ছাদে আসি সকালবেলা আইসা 2-3টা তুলসী পাতা, আমার ওই পাশে নিম গাছ আছে, নিম পাতা, বড়ি পাতা, এগুলি পেয়ারা পাতা, এগুলি সব একসাথে করে আমি চাবাইয়া পানি খাই। এতে করে আমার ঠান্ডা কাশি, চুলকানো এইগুলি হয় না, হওয়ার সম্ভাবনা থাকে না। এই মোটামুটি আমার এগুলি করা হয়েছে এই জন্য। তারপরে বাড়ির বাড়াইটারা নেয়, প্রতিবেশীরা নেয়, তারপর নিচেও আছে যে বিচির থেকে হয়, এই যে আরও আছে, এগুলি ওষুধি গাছ, জি জি, তাই না? এগুলি প্রত্যেকেরই তাদের সৌন্দর্য বাড়াচ্ছে হ্যাঁ এগুলোতে। দরকার আছে, সবারই দরকার আছে। আচ্ছা, তো আঙ্কেল, আমরা দেখতে পাচ্ছি এখানে খুবই সুন্দর একটি জাম্বুরা গাছ। তো এইটা কি জাতের জাম্বুরা এবং কিরকম ফলন দেয়? আচ্ছা, এটা আসলে এটা একটা এই ড্রাফটিং চারা, এটা নার্সারির কেনা। এটা থাই জাম্বুরা বলে আর কি, ভিতরে সাদা, এবং এটা খুব মিষ্টি। এবং এই বছরও জাম্বুরা বড় হয় নাই, কেন? কারণ এই অতিরিক্ত তাপের কারণে অনেক জাম্বুরা ধরে গেছে। এখন একটা জাম্বুরা আছে নিচে, এই যে জি, মাশাআল্লাহ, অনেক সুন্দর এই যে এটা জাম্বুরাগুলা, ফাইটে গেছে হয়তো। গঠনগুলো অনেক সুন্দর। হ্যাঁ, আর এখন নতুন করে জাম্বুরা আবার আসতেছে, এই যে জি জি এই যে এটা হলো সিজনের জাম্বুরা। জি জি, এই যে আরও আছে, এই যে। তবে এই জাম্বুরাগুলি যেমন দেখতে সুন্দর, খাওয়ার মধ্যে অনেক স্বাদ, মানে এত মিষ্টি জাম্বুরা, কোনো লবণ কিংবা চিনির প্রয়োজন হয় না, জি জি। তাই না? তারপরে দেখা যাচ্ছে আপনার জাম্বুরাগুলো একেবারে অর্গানিক জৈব হ্যাঁ, সার, যে হ্যাঁ, গোবর সার যেটা হ্যাঁ বলে। হ্যাঁ, এখানে কোনো ইয়া নাই, মানে মানে রাসায়নিক বলতে কোনো কিছু নাই, সব হইলো আমার এই যে জৈব। যেমন এই যে এখানে জি জি এই যে এইগুলি পচবে, জি, এইগুলা দিয়ে আবার দিই। মাটির সাথে মিশিয়ে দেবো। জি জি হ্যাঁ, আমার এইগুলি সব মানে মানে শক্তির উৎসটা এইগুলি। এই যখন আস্তে আস্তে পচবো, পচার পরে মাটির সাথে মিশিয়ে দিয়ে আমি বীজতলা করে জি। নেব, তাই না? এইটুকু। তো এই যে বেগুন ক্ষেতগুলা দেখা যাচ্ছে খুব সুন্দর করে, একেবারে যেমন দেখা যাচ্ছে যে আপনি গ্রামে আছেন, গ্রামে একটি ক্ষেতের ভিতরে দাঁড়িয়ে হ্যাঁ, আছেন, হ্যাঁ, হ্যাঁ, খুব আমার এরকম মনে হচ্ছে। হ্যাঁ। তো আপনি কিভাবে যে এটা কিভাবে করলেন? এই যে এইগুলি সম্পূর্ণ হইলো মানে উপস্থিত চিন্তা ভাবনা। যেমন একটা দেখা গেলো যে টপ করলে টপটা ফিক্সড হয়ে গেল, তাই না? আমি যেমন এই বস্তার মধ্যে দিছি, এই মাটির বেগুন গাছ যখন সিজন শেষ হয়ে যাবো তখন গাছ ফেলাই দেবো। এই মাটিগুলির আবার ওই পাশে নিয়ে আমার ওয়ার্কশপ আছে সামনে, জি 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 ওখানে যায় আসা আবার এই জৈব সার, গোবর, এগুলি মিশ্রণের পরে আবার নতুন বস্তা বানাবো, বস্তা বইরে আবার নতুন গাছ লাগাই দেবো। জি হয় বেগুন লাগাইতে পারি, টমেটো, সামনে টমেটো আছে, জি সিজনাল সবজি আর কি। হ্যাঁ টমেটো আছে। টমেটো সর্বোচ্চ 6 মাস লাগে, জি জি, মানে শুরু থেকে শেষ পর্যন্ত 6 মাসে। 6 মাস। না, আবার টমেটো শেষ হয়ে পতন আবার বেগুন লাগাই দেবো। জি জি
আবার ঢেঁড়স লাগাই দেবো। বস্তাগুলো কি যে যে আপনি প্লাস্টিকের যে বস্তাগুলো হ্যাঁ, ব্যবহার প্লাস্টিক, করছেন হ্যাঁ, এগুলো কি নষ্ট হয়ে যায় না না, এগুলো এগুলি তাপে ওই যে গুঁড়ো হয়ে যায় না, জি জি আবার এই যে- নতুন প্লাস্টিক বস্তা ইউজ করেন? ইউজ করি। জি এই সিজন শেষ, এরপরে আবার এগুলি নতুন করে করি আর কি। যেমন এই যে ঢেঁড়স গাছগুলি আছে, এগুলি নতুন বস্তা, আর এগুলি হলো পুরান বস্তা, এই যে আস্তে আস্তে ভাঙতেছে। জি জি যে অনেক এবার বেগুন শেষে এবার গাছ ফালাই দেবো, কিন্তু গাছগুলি আমি ফালাই না, গাছগুলি আমি ওই পাশে পুইরা ছাই করে আবার এই গাছের গোড়া দিয়ে দিই। গাছের গোড়া ইউজ করেন হ্যাঁ, মানে সার হিসাবে? হ্যাঁ, কারণ এখানে কোনো কিছুই মানে ওয়েস্টেজ হয় না, আমার সবগুলি ঘুরে ফিরে কাজে লাগে। যেমন পাতা, পরে এই পাতাগুলি জারো দেওয়ার পরে যে জমে, এইগুলির আবার পুইরা ছাই করে আমি গাছের গোড়া দিয়ে দিই। জি মানে এখানে এই অতিরিক্ত কাজের মধ্যে এতটুকুই, আমার একটা লোক আছে সপ্তাহে 2 দিন আসে, ছাদ ঝাড়ু দেয়, সে ঝাড়ু দিয়ে এগুলি বালতি করে নিয়ে আমার এখানে পুরার জায়গা আছে থুয়ে দেয়, পরে আমি এগুলি নিজে নিজে সময় করে পুড়িয়ে ভালো। দেখতে পাচ্ছি এখানে একটি কলা গাছ, তো এটা কি জাতের কলা গাছ বা কি কলা এটা? এটা এলো, এই কলা গাছ হলো চাপা কলা গাছ। আর এই কলার মানে যে সরি বলে, গের বলে, যাই বলে, এটা খুবই ছোট হয়েছে, কারণ এটা গাছটা টবের মধ্যে লাস্ট, কারণ এটা পরবর্তীতে চেঞ্জ করা হবে, কইরা আবার নতুন করে চারা দেবো, তখন আবার হবো। যেমন এটা আমার পঞ্চমবারের গের, এই টবের মধ্যে আপনি 5 বার খেয়েছেন? এই 5টা সরিয়ে আমি থেকে কাটছি, মানে এই টবের মধ্যে এখন এটি সব সরাই ফেলাই নতুন করে করুন। আর হলো এই যে আমার আরও কলা গাছ আছে, যে নতুন নতুন করা হয়েছে, এগুলি অনেক পরিপুষ্ট হয়েছে। এই যে চারা আছে, এই চারাগুলির আবার পরিপূর্ণভাবে এখানে আবার দেওয়া হইব, দিলে এইগুলি আবার বড় কলা থাকবে। দেখা যাচ্ছে যে আমরা সচরাচর দেখি যে আমাদের দেশে যে চাপা কলা হয়, এই চাপা কলা একটু বড় সাইজের হয়। না 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 না, এটাও বড় হইতো, কিন্তু বললাম তো যে এই গাছটা মানে এই টবের মধ্যে সর্বশেষ গাছ, এবং এটা মানে পরিপূর্ণভাবে সুস্থ বা সবল হয় নাই, যার জন্য এরকম। যখন নাকি পরিবর্তিতে আমরা বাইঙ্গিয়া পরিষ্কার করে আবার নতুন চারা দেবো, তখন আবার ঠিকই রইব। এরপরে আবার এই গালে প্রতি বছর চেঞ্জ করতে হয়, জি জি তাই না? জি এটা এটা কি গাছ এটা? এটা হলো মালবেরি, যেটা আমাদের দেশের বাংলা আঞ্চলিক ভাষায় বলা হয় বিচ্ছু ফল। জি জি এই যে এটার বিচ্ছু ফল, আর যেটা ইংরেজি মালবেরি বলে আর কি। মালবেরি। তো মালবেরির মধ্যে বিভিন্ন জাত আছে, এটা আমাদের দেশীয় জাত, এটা সর্বোচ্চ 2 ইঞ্চি লম্বা হয়। এই প্রথমত সবুজ রং, যখন নাকি এটা মানে পরিপক্ক হয় তখন এটা কালো জামের মতন হয়। তো এটা কি এখনো ফল দিয়েছে এই না না, গাছে? নতুন 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 একেবারে নতুন? নতুন তো একবার। আগামীতে দিবে? এই তো 6 মাস, জি। 6 মাস পরে আবার এটা ঠিকই ফল আসবে। তো আল্লাহ তাআলা একটি কথাই বলছে যে তোমরা প্রকৃতিকে ভালোবাসো, প্রকৃতি তোমাদেরকে ভালোবাসবে। কিভাবে? এই যে দেখুন, আমরা যেই ছাদ কৃষি বা যেই ছাদের বাগানে আসছি, এই বাগানের মালিক যিনি আছেন, উনি এত সুন্দর করে ছাদ বাগানটি তৈরি করছেন, যার কারণে দেখুন ছাদের চারপাশেই এত সুন্দর ফল, তারপরে সবজি, সব কিছুই এ ছাদে সৌন্দর্য বর্ধন করছেন। তো এটাই যে আপনি যদি প্রকৃতিকে ভালোবাসেন, তো প্রকৃতি আপনাকে কখনো আপনাকে উপহাস করবে না, কারণ প্রকৃতি আপনাকে কিছু না কিছু দিবেই, বা আপনার প্রতি প্রকৃতির একটা অন্যরকম ভালোবাসা থাকবেই, যা এই ছাদের সৌন্দর্য দেখে বা এই ছাদকে দেখে আপনি দেখতে পাচ্ছেন যে কিভাবে প্রকৃতি একজনকে কিভাবে দেয়। আল্লাহ যদি দেয়, তো তাকে সব সময় এরকমভাবেই দেয় যে সে কখনো এগুলা খেয়ে শেষ করতে পারবে না, বা এগুলা ভোগ করে শেষ করতে পারবে না। আমরা তো দেখতে পাচ্ছি এখানে একটা কামরাঙ্গা গাছ আছে, তো দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে ফুল আসছে, তো কামরাঙ্গা তো দেখা যাচ্ছে না। তো না, এটা তোমার আমাদের কামরাঙ্গার একটা সিজন শেষ, আর একটা সিজন এখন আবার নতুন করে আসতেছে। শুরু। মানে এক কথা হলো কামরাঙ্গা গাছের কোনো সিজন নাই, 12 মাসই ধরে, একটা শেষ হয় একটা ধরে, একটা শেষ হয় একটা ধরে। যেমন এটা রিসেন্টলি শেষ হয়েছে, কারণ আবার ফুল আসতেছে, তো আবার 3-4 মাস লাগবে। তাহলে এটা কি জাতের এটা আচ্ছা, কামরাঙ্গা আর কিরকম হয়? এটা জাত সম্পর্কে আমার ভালো ধারণা নাই, তবে এটা খুব মিষ্টি, কারণ কামরাঙ্গার মধ্যে অনেক স্বাদের ব্যাপার আছে। যেমন কোনোটা কষ্টি লাগে, কোনোটা এই টক লাগে, কোনোটা খুব টক মিষ্টি, কিন্তু আমার এটা সম্পূর্ণটা মিষ্টি। তো এই যে মাথার উপরে দেখা যাচ্ছে পান পাতার মতো, তো এটা আসলে কি গাছ এটা? এটা হলো আর যেটা আমরা দেশে পেস্তালু বলে আর কি, কোনো কোনো এলাকায় এটা পেস্তালুর 2 জাত বা অনেক জাত আছে, আমি 2 জাত জানি। একটা হলো কালো লম্বা হয়, আর এটা হলো সাদা গোল হয়। এটা শাহবালু হিসেবে পরিচিত, শাহবালু পরিচিত।
আবার আমরা সাধারণত সাপ টাপ কিছুই বলি না, আমরা সুন্দর সরাসরি পেস্তালুই বলি। এটা সাদা গোল হয়, আর একটা ওই পাশে আছে লম্বা, এইলো আমাদের এখানে। আর অন্যান্য জাতে আরও আছে, পেস্তালুক আছে প্রায় 10 থেকে 12টা জাত আছে। তো এই যে আপনার সামনে দেখা যাচ্ছে যে একটা ড্রামের মতো তৈরি করছেন বা এটা ড্রাম না, এটা আসলে একটা টপ বানানো হয়েছে আর কি। তো এই যে এখানে দেখা যাচ্ছে তরকারি ছোলা মোলা বা যাই রাখছেন অবশিষ্ট, তো এইগুলো কি কারণে রাখছেন? আচ্ছা, এটার মেইন কারণ হলো ওই যে আমি কম্পোস্ট তৈরি করি এখানে। এটা হলো সবজি যত বর্জ্য হয়, ডিমের খোসা, ফল ফুল যা আছে, যেমন আনারস, আম যা আছে, কাঁঠাল চামড়া ব্যতীত, কারণ কাঁঠালের চামড়া পচে না। আর এখানে যা আছে সব পুঁই শাক, পাট শাকের যত কিছু আছে, মানে এক কথায় সবজির যত বর্জ্য আছে, পেঁয়াজ রসুন, এই সব কিছু এইটার মধ্যে। মূল হচ্ছে জৈব সারের মূল উৎস হচ্ছে এটা। এইটা হ্যাঁ। তো এখানের মধ্যে আমার আর কিছু মানে কোনো ধরনের কৃত্রিম কিছু মিশানো হয় না, যেমন ওই ইউরিয়া সার কিংবা কিছু দিয়া যে পচতে হয় না। এটা অটোমেটিকলি নিচে জমতে থাকে, আস্তে আস্তে পচে। এই যেগুলি একটু তাজা, এগুলি সরাই দিয়ে আমি নিচের থেকে নিয়ে মাটির সাথে মিশাই আর পর মাটিটা আবার শুকানো হয়। আঙ্কেল, এই যে এখানে দেখা যাচ্ছে যে একটি বেগুন গাছ, তো এটা কি জাতের বেগুন আর কিরকম বেগুন হয় এখানে? আচ্ছা, এইটা একটা ভালো একটা জাতের বেগুন, এটারে বলা হয় লং সিংনাথ কালো বেগুন। কিন্তু আসলে বেগুন সবই ভালো হয় যদি মানে পরিচর্যা করা হয়, ঠিকমতো পরিচর্যা, জি। কিন্তু এইটা আমি অতিরিক্ত 2-3টা বিচি পাইছি, তার মধ্যে এই গাছটা টিকছে, বাকিগুলি সব মরে গেছে গরমে, প্রচণ্ড তাপের কারণে। এখন এই যে বেগুন গাছটা, এখন যা বেগুন দেখতেছো, জি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এই অনেক বেগুন দেখা যাচ্ছে। আমার এটা হলো 3য় ধাপ। জি প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ শেষ হয়েছে, এখন হলো 3য় ধাপ। জি তাহলে বলা চলে যে মানে এই গাছটার থেকে আমি বেগুন মোটামুটি এভারেজ প্রায় 12 থেকে 15 কেজি বেগুন পারছি এই একটাই গাছ। জি যেমন এখন যে বেগুন আছে, এই যে জি দেখা এই যাচ্ছে যে- অনেক বেগুন, এই যে প্রচুর পরিমাণে বেগুন এই ধরছে। বেগুনগুলি যদি সম্পূর্ণ যদি মনে করো মানে পরিপুষ্ট হয়, জি মানে মোটামুটি 5টা-6টা বেগুন 1 কেজি। জি তার মানে এখনও বর্তমানে এটার মধ্যে প্রায় 6 থেকে 8 কেজি বেগুন আছে। জি। তো এখান থেকে আপনি কিরকম বেগুন খেয়েছেন এই পর্যন্ত? ওই তো বললাম তো যে আমার এটা 3য় ধাপ। জি আগে দ্বিতীয়বার মানে প্রথম দ্বিতীয়বার বেগুন মানে হারভেস্ট করা হয়েছে, তাই না, যেটা আমরা তুলছি বলি আর কি। জি ওই বেগুন তোলাতে আমার প্রায় 8 কেজির মতন, হ্যাঁ 8 কেজির মতন, হ্যাঁ। না 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 না, এগুলি আমার এখানে বেগুন ওই পাশে এই পাশে যা আছে, মানে গলা চুলকানোর প্রশ্ন নেই। বেগুন যেমন বাজারের যে জি বেগুন সিদ্ধ হয় না, হ্যাঁ, বেগুন সিদ্ধ হয় না, এমনকি বেগুন খাওয়ার পরে শরীরে মোটামুটি একটা চাপ সৃষ্টি হয়েছে চুলকানোর। এই বেগুন অল্প তাপে সিদ্ধ হয়, পাশাপাশি বেগুনের কোনো প্রতিক্রিয়া নাই, এমন এটা খুব স্বাদের একটা বেগুন। জি মানে আমি এক কথাতে বললাম যে আমার বেগুন এখান থেকে যারা দেওয়া হয়েছে, যারা খাইছে, প্রত্যেকেরই প্রশংসা যে আমার আবার কবে দিবেন। তো আমরা তো দেখতে পাই যে বিভিন্ন সময় স্বাস্থ্য সচেতনতার জন্য ডাক্তারের কাছে গেলে যে ওনারা বলে যে বেগুন খাওয়া যাবে না বা পুঁই শাক খাওয়া যাবে না। তো আপনি তো এই বেগুন খেয়েছেন, এই পর্যন্ত অনেক বেগুন খেয়েছেন মাশাল্লাহ। তো আপনার কি এরকম প্রবলেমে পড়ছেন কিনা? এখন শোনো, এইগুলি সে আমাদের দেশের ডাক্তাররা রুগীদের কথাবার্তার উপরে রোগীরা ট্রিটমেন্ট করে। যেমন দেখা গেছে গিয়ে এই ডাক্তারের কাছে যখন বলে যে দেখেন আমি বেগুন খাইলে আমার শরীর চুলকায়, গরুর গোস্ত খাইলে আমার গরু চুলকায়, কিংবা আমার দেখা গেছে পুঁই শাক খাইলে আমার ঠান্ডা লাগে, এই সব কেন্দ্রগুলি কইরে ডাক্তাররা তার একটা প্রতিষেধক দেওয়া হয়, যে বলে যে এটা খাইয়েন না। এই খাইয়েন না কইলে পরে এরা আবার এটারে একটু এই কি রামসাম দিয়া যোগ করে সেটা বলে যে ভাই বেগুন খাইয়ে নি না, বেগুনের মধ্যে চুলকানি আছে। আসলে মিথ্যা কথা। বেগুন, পুঁই শাক কিংবা এই যে কোনো সমস্যাই হয় না, কিন্তু হচ্ছে কি আমাদের শরীরের মাঝে যে অ্যালার্জিন নামে একটা শরীরে থাকে, এই অ্যালার্জিন চার্জের শরীরের মধ্যে যেরকম হয়, যেমন দেখা গেছে একটা লোক চিংড়ি মাছ খাইলে তার শরীর চুলকায়, সে যদি চিংড়ি মাছটা এটা বিরত থাকে হইল না, কিন্তু চিংড়ি মাছ খাইলে যে শরীর চুলকায় এটা কোনো পারফেক্ট কোনো কথা না। বেগুন খাইলেও চুলকাইব এরকম কথা না। কিন্তু দেখা গেছে যে কেউ লেবু খাইলেও শরীর চুলকায়, লেবুর মধ্যে অ্যালার্জি আছে। তো বলে কেন? লেবু যদি অতিরিক্ত খায় তখন তার শরীরে ভিটামিন সি এর পরিমাণ অতিরিক্ত বাইরে থাকে, তখন ম্যাগনেশিয়াম ফল করলে শরীর চুলকায়, ব্যথা করে। তখন এই জন্য তো লেবুর দোষ দেওয়া যাবে না, তাই না? তাহলে আমার কী করতে হবে? আমার দেখতে হইব যে আমি কোন খাবারটা আমার এফেক্ট হয় না, সেইটা খেয়াল করতে। বেগুন যদি আমার শরীর চুলকায় তাহলে বেগুনটা এক সপ্তাহ আমি খাবো না। যদি গরুর গোস্ত খাইলে, ইলিশ মাছ খাইলে, ইত্যাদি ইত্যাদি, এগুলি সম্পূর্ণটা ডিপেন্ড করে তার নিজের উপর চলে। সে যদি নিয়ন্ত্রণ করে নিজেরে তাহলে সমস্যা নাই। হ্যাঁ, যেমন দেখা গেছে যে একটা লোক বলে কি যে ভাই আম খাইয়েন না, আপনার সুগার বাইরে যাবো। ডাক্তারে বলে যে ভাই আপনি একটা বেশি খায় না। কই আমি তো প্রতিদিনই মোটামুটি আধা কেজি আম খাই, কই আমার তো সুগার বাড়ে না। তো আমরা এখন আঙ্কেলের মুখ থেকে শুনলাম যে বেগুন খেলে ডাক্তাররা বলে থাকেন যে এই
চুলকানি হয় বা অনেক অ্যালার্জি হয়। তো এটা হচ্ছে আমাদের নিজেদের ভিতরে, আমরা যদি আমাদের নিজেদেরকে কন্ট্রোল করি বা যে পরিমাণে খেলে কোনো সমস্যা হবে না, তো আমরা ও পরিমাণে খাবো এবং আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ রাখবো যে যেটা খেলে আমাদের শরীরে কোনো প্রকার খোসপাস দেখা যাবে, তো আমরা ওই পরিমাণেই খাবো। তো আসুন দেখি সামনে যে একটা পেয়ারা গাছ, তো পেয়ারা গাছটা সম্পর্কে আঙ্কেল থেকে জানবো যে এটা কি জাতের পেয়ারা আর কীরকম পেয়ারা হয়েছে এটাতে। এই পেয়ারাটার যাত্রা এটা হলো দেশীয় জাতই বলা চলে, যেমন এটা বরিশালে হয় বেশি বেশি। এই যে বরিশালে একটা পেয়ারা হয়, যে পেয়ারাটা আকারে মোটামুটি একটা এটার মানে ওজন দিয়েই বলি যে একটা পেয়ারা মোটামুটি 90 থেকে 110 গ্রাম মতন তো হাইস্ট, আর সর্বনিম্ন ধরেন 30-40 গ্রাম। এই পেয়ারাটার ভিতরের অংশ হলো লাল গোলাপি রঙের এবং এটা চামড়া সহকারে নরম হয় এবং এটার স্বাদটা এত মিষ্টি, যেমন মনে হয় যেমন খাওয়ার সময় মনে হবে যে কেউ হয়তো এটার মধ্যে অতিরিক্ত কোনো মিশানো হয়েছে, যেমন চিনি টিনি দিছে এরকম। কিন্তু এই গাছটা নতুন, এই গাছটা হয়তো আরও 6 মাস 1 বছর লাগবে ফল আসতে। এইটা নতুন চারা। হ্যাঁ, এখন দেখা যাক, আমার তো গাছের যে রূপ দেখা গেছে, আশা করি গাছের এটা মোটামুটি সুন্দর পর্যায়ে আসবো, বাকিটা আল্লাহ ভরসা। তো আঙ্কেল আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে একটি গাছ আছে, তো এই গাছটা দেখতে খুব ফুল গাছের মতো, খুব নান্দনিক, এত সুন্দর গাছ। তো এটা কি গাছ বা এটার উপকারিতা কি? আচ্ছা, এটা হইলো একটা পারফিউম জাতীয় গাছ। বিশেষ করে এটা আমাদের এই পাকের মধ্যে ব্যবহার হয়, যেমন খিচুড়ি, পোলাও কিংবা এই ধরনের যে ফ্রাইড রাইস যারা পছন্দ করে, নুডলস যদি কেউ পছন্দ করে এরকম দিতে পারে। এটা দিলে পরে একটা ভালো একটা পারফিউম হয় এবং এটা খুব স্বাদের। এবং পারফিউমটা এরকম যেটা আমাদের যে কৃত্রিমভাবে যেটা ওই ফুড প্রোডাক্টের থেকে বোতলজাত আনে, যে কেমিক্যাল ইউজ করে যেমন পারফিউম হওয়ার জন্য, সেটা লাগে না। এটা একটা পাতা, 2টা পাতা যদি ইউজ করা হয় তাহলে মোটামুটি মানে যথেষ্ট। কারণ এটা এটা এমন একটা পারফিউম যেটা মানে কেমিক্যাল দ্বারা তৈরি হওয়া সম্ভব না। হ্যাঁ হ্যাঁ, সম্পূর্ণটা এটা একটা আল্লাহর কুদরতি গাছ। এবং এই গাছটার এটা আবার কিছুটা ওষুধি গুণ আছে। যদি কেউ যদি এটা খাবারের সাথে পাতাটা চিবায় খায় তাহলে দেখা গেছে তার হজম শক্তিটা সাহায্য করে, ইভেন তার তো একটা স্বাদ পায়। আবার যদি এটার গাছের যে শিকড় আছে, এই শিকড় যদি কাইটা দাঁতের যদি রোগ থাকে, যেমন দেখা গেছে পাইরেটে থাকে বা ইনফেকশন হয়, হয় হ্যাঁ হয়, তো এই শিকড় যদি সেচ্চা দাঁতের মধ্যে লাগানো হয় তাহলে মুখের দুর্গন্ধ যায়, পাশাপাশি তার যে মানে পক্ষাঘাত থাকে, গাওটাও থাকে, এইগুলি আবার নিঃসরণ হয়। যেহেতু আপনারা এখন আঙ্কেলের মুখ থেকে শুনলেন যে এটা কি গাছ বা কি কারণে এই গাছটা, এবং আপনার মানুষের কি কি উপকারে আসে, এবং রান্না বিষয়ক যেই ইয়াগুলো আছে আমাদের দৈনন্দিন জীবনে যে পাক করতে যে উপকরণ আমরা ব্যবহার করে থাকি বা যে খাবারগুলো আমরা পাক করে থাকি, ওই সব খাবারে এই গাছের পাতাগুলা ব্যবহার করে থাকে। এবং সেন্টের আমরা যেই সেন্ট বা পারফিউম ইউজ করে থাকি, ওরকম একটা ঘ্রাণ তৈরি হয় আর কি খাবারে। তো খাবার খেতে খুব স্বাদ হয় এবং খুব ভালো লাগে। তো আমরা আঙ্কেল দেখতে পাচ্ছি সামনে কিছু ঢেঁড়স গাছ আছে। তো এটা কি জাতের ঢেঁড়স এবং কিরকম আমরা ঢেঁড়স এখান থেকে উৎপাদন করছেন? ঢেঁড়স তো অনেক জাতেরই আছে। এর মধ্যে এইটা হইলো মানে এটা কি বলে, এই বাউ ঢেঁড়স, যেটা মানে গাছটা খুব বিশাল হয় আস্তে আস্তে, গোড়ার থেকেই ঢেঁড়স ধরে। এই যে গোড়ার থেকে ঢেঁড়স ধরতে ধরতে মোটামুটি একটা গাছ প্রায় 5 ফুট 6 ফুট হয়ে গেছে, তাই না? এখনও মাথায় ফলন আছে, এই মাথায় এখনও ফলন আছে, প্রত্যেকটির মেঝে ফলন আছে। এটা মোটামুটি আরও 2-3 সপ্তাহ বা 1 মাস চলবো। এরপরে এগুলি সব আবার কাইটে ফেলামো, নতুন করে আবার হ্যাঁ নতুন করো। কারণ এখনও প্রত্যেকটার মধ্যেই ফুল আছে। এই যে এই গাছগুলি এই গোড়ার থেকেই ফলন ধরতে 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 আগা পর্যন্ত এই যে প্রত্যেকটা পাতার থেকে কিন্তু জি আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর ঢেঁড়স ধরেছে। হ্যাঁ। তো আপনার সামনে দেখা যাচ্ছে যে আমাদের এখানে একটি জমির মতো তৈরি করছেন। তো এটা কিরকম ভাবে তৈরি করছেন বা কি কি উপকরণ ব্যবহার করছেন? আচ্ছা, এটা তো সম্পূর্ণটা আমার নিজের উদ্যোগ। কারণ এটা প্রথম আমি কাঠ দিয়ে বানাইছিলাম, কিন্তু আনফর্চুনেটলি কাঠ নষ্ট হয়ে গেছে 1 বছরেই। পরে আমি এগুলি নিজে মানে নিজের চিন্তা ভাবনা করছি। এখানে দেওয়া হয়েছে রড দিয়ে, আমি একটা খাঁচা তৈরি করছি এবং নিচে দিছে হইলো নেট, আর সাইড দিয়ে দিছে হইলো যে তিরপালের কাগজ, যে প্লাস্টিক, হ্যাঁ প্লাস্টিক দিয়ে দেওয়া হয়েছে যাতে করে মাটিটা মানে বৃষ্টির কারণে পানির কারণে না ছড়ায়, এবং নিচে দিয়ে পানিটা চলে যাইব কিন্তু মাটিটা থাকবো, মাটি যাইব না। তো নিচে দেওয়া আছে নেট দেওয়া আছে,
যে এই নেটের মধ্যে মাটির যে কোনাটা এটা আটকায় থাকবো আর পানিটা চলে যাবে এরকম। এখানে এই প্রত্যেকটা বেড আমার 6 ফুট 5 ফিট, মানে দৈর্ঘ্য পূরণ প্রস্থ 30 ফিট 30 বর্গ ফুট। এই একটার খরচ যখন বানানো হয়েছে আরও তো 5 বছর আগে, তখন আমার খরচ পড়ছে প্রায় 9,000 টাকা পার বেড। আমার এরকম বেড 8টা আছে না, এই 8টা এগুলি করানো হয়েছে শুধু খালি এই গুল্ম জাতীয় শাক যেমন পালং শাক, পুঁই শাক, লাল শাক, ডাঁটা ইত্যাদি করার জন্য। এই যেমন এখন কলমি আছে, জি, দেখতে খুবই চমৎকার এবং দেশি জমির মতো লাগতেছে। হ্যাঁ কলমি আছে, এবং ওই পাশেরগুলিও মোটামুটি খালি হয়ে গেছে। এখন বৃষ্টি লেগে পরে আবার নতুন করে বীজতলা করা হইব। মোটামুটি আমার সময় কাটে। আমি আসলে সত্যি করে বলতে গেলে ছাদ কৃষিটা আমার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো আমার সময় কাটানোর। কারণ আমি অনেক প্রায় দীর্ঘ 38 বছর আমি ইউরোপে ছিলাম। এই 38 বছর পরে আইসা দেশে এখন বেকার, যার জন্য আমার সময় কাটতে হয়, এই জন্য আমি ছাদ কৃষি করছি। তো আমরা তো আপনার মুখ থেকে শুনতে পেলাম যে আপনি ইউরোপ কান্ট্রিতে ছিলেন দীর্ঘ অনেক বছর। তো ওখানে আপনার পেশা কি ছিল, আপনি কি করতেন ওখানে? ওইখানে আমার পেশা ছিল, আমি একটা আমি ওইখানে আমার জবটা ছিল রেস্টুরেন্ট হোটেলে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা চুই জাল গাছ। তো এই চুই জাল গাছটা কিভাবে আপনি লাগালেন বা কোথা থেকে আপনি এটা সংগ্রহ করলেন? এই চুই জালটা আমি অনলাইনে যশোর থেকে আনাইছি। যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া ওইসব এলাকায় প্রচুর পরিমাণ চুই জাল চাষ করে। ইভেন এটা ন্যাচারাল পদ্ধতিতে হয়। আর এখন এরা অবশ্য হাঁটি কইরা চারা কইরা বিক্রি করে। আমি 3টা চারা ছিলাম, দুর্ভাগ্যবশত আমার 2টা চারাই মরে গেছে। এখন এটা আছে, আশা করি এটা আমার মোটামুটি ফলন হবে বলে আর মনে করি। আর চুই জালের মধ্যে কোনো ফুল হয় না, এটার কাণ্ড হয়, শুধু কাণ্ড। এই কাণ্ডটা আস্তে আস্তে মোটা হইতে থাকে এবং এটাই আসলে হ্যাঁ। কিন্তু চুই জালের স্বাদ সম্বন্ধে সবাই তো মোটামুটি জানে। তারপর আমি খাইছি হিসেবে বলি এটা প্রচণ্ড জাল এবং একটা সুগন্ধিযুক্ত একটা মশলা, এবং এটা যেমন খাইতে স্বাদ, ওইটার ওষুধি গুণাগুণ আছে। এটা অ্যালার্জির সাহায্য করে, পাশাপাশি পেটের রোগের থাকলে এগুলি সহজ, গ্যাস্ট্রিক এগুলি সমস্যা সমাধান করে। আমরা আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশে প্রচলিত হচ্ছে যে সবার মুখ থেকেই শুনি যে আমরা চট্টগ্রামের চুই জাল বা যে কোনো রেস্টুরেন্টে গেলে যে চাটগাঁয়া রেস্টুরেন্ট বা ওখানে চাটগাঁয়া যে চুই জালের মশলায় খাবার তৈরি হয়। তো আসলে কি এটা আমরা সত্যিকারের চট্টগ্রাম অঞ্চলের না অন্য কোথাও? না, এটা সত্যিকারের চট্টগ্রামেরা ব্যবহার করে, কিন্তু এটা সংগ্রহ করে ওই যে ঝিনাইদহ, তারপরে এই যে যশোর, কুষ্টিয়া ওইসব এলাকা, সাতক্ষীরা, এটার চাষাবাদটাই ওইখানে। কেন এটা তো সত্যিকার অর্থে এই গাছটা কিন্তু মানে পাহাড়ি গাছ, কিন্তু এই গাছটা এখন এরা স্বাদের করার জন্য এরা সহযোগিতা করতেছে চারা কইরা। যেমন আমি 3টা চারা আনছি, 2টা চারা ওই যে গাছটা মারা গেছে, এখানে ছিল এটা মারা গেছে। এসব আমি কাইটে এটা সংরক্ষণ করছি যে পিসগুলি, এটা খাওয়ার উপযুক্ত। এই যে আর এখন এটা আছে, আর বাকিটা দেখা যায় এটা কী অবস্থা। কারণ এটি মোটামুটি একটা গাছের ছায়ার মধ্যে হয়, মানে আমার তো ছায়া নাই, এত রৌদ্রের মধ্যে এগুলি হয় না। হ্যাঁ, রৌদ্র। কিন্তু এইখানে পানির সমস্যা হয় না, আমি পানির প্রতিনিয়ত খেয়াল রাখি। কিন্তু সমস্যা হলো এটা যদি একটা গাছ থাকতো, গাছের নিচে থাকতো, তাহলে এই গাছটা আরও সুন্দর হইতে পারে। হ্যাঁ, তো যারা ছাদ কৃষি করতে চায় বা ছাদ কৃষির প্রতি তাদের আগ্রহ বা তারা উদ্যোক্তা হতে চায় বিভিন্ন প্রকার ছাদ কৃষি নিয়ে, মতামতের বিষয়টা একটু যদি বলেন। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে আসলে ছাদ কৃষি করার জন্য অনেকেরই শখ হয়, কিন্তু এরা ছাদ কৃষি করার জন্য শুধু টব কিনে। কিন্তু আসল মূলত হচ্ছে কি, ছাদ কৃষি করার ব্যাপারে কতগুলি বিষয় আছে, এগুলি আগে নিজেরা প্রশিক্ষণ নিতে হয়। যেমন একজন ছাদ কৃষি করছে, যেমন আমার সাথে একটা লোক যোগাযোগ করলো, তারা আমি শিখাইলাম, বললাম যে তুমি মাটিটা কীভাবে তৈরি করবা। এখন দেখা গেলো যে কেউ কী করে অল্প কিছু মাটি নিয়ে আসে, এটা টবে বলে একটা চারা লাগায়, কিন্তু চারা দেখা গেছে যে এটা গ্রোথ হয় না, অত মরে গেল গা। তো পরে দেখা গেছে যে এই কৃষিটার উপরে একটা কলঙ্কিত করে যে না, এটি হয় না, এটা মানুষের বুয়া করে। কিন্তু আমার এখানে তোমরা যদি দেখো যে আমার প্রত্যেকটা বেডে হাত দাও, কাছি লাগবে না, কোদাল লাগবে না, তুমি মাটিটা নিজের হাতে উঠাইতে পারবা। কেন? হ্যাঁ, কারণ আমি এটা দোআঁশ যে বলে আর কি, দোআঁশ মাটি যে বলে সেইটা পরিণত করছি। কেন আমার মাটিগুলি আঠালো মাটি ছিল, এই মাটিগুলি আমি নিজে গোড়া করছি। এটার সাথে কাঠের বসি, তারপরে এই যে গোবর সার, এই যে জৈব সার, এই যে এগুলি, এরপরে গাছের যে পাতা হয় আমি সবগুলি সংরক্ষণ কইরা এগুলি মাটির সাথে মিশাই। এতে করে মাটিটা সবসময় একবারে পারফেক্ট থাকে। যেমন একটা গাছের শিকড়টা যদি দ্রুত বাড়তে না পারে, তাহলে গাছ খাবার পায় না। এই যার ফলে একটা টবের মধ্যে একটা গাছ লাগাইলো, পানি দিল না, অথচ দেখা গেছে পানি দিল প্রচুর, পানি নিচে গেল না, তাহলে তো হবে না, তাই না?
আরেকটা বিষয় হচ্ছে আঙ্কেল যে আমাদের দেশে প্রতি বছর আমরা দেখি যে প্রতি বছরেই যে খাদ্যের যে অভাব বা খাদ্যের যে একটা ঘাটতি হয়ে থাকে, তো আমরা যে কেউ যে যদি কোনো লোক এই ছাদ কৃষি করে এবং ছাদ কৃষি থেকে কীরকম যে আমাদের প্রত্যেকটা মানুষের জন্য যেরকম যেই অভাবটা দূর হবে কীরকম, তো এটা আচ্ছা, এখন আমি আমার দিয়ে একটা উদাহরণ দেই। আমি মোটামুটি আমার প্রায় 3 বছর যাবত আমার এটা গ্রো করছি। এই 3 বছরের মধ্যে আমি সবজি কিনি না। হ্যাঁ, সবজি কিনি না, তবে আমার সবজি নিতে হয়। যেমন আমি এই যে গত সিজনে কচু ছিল, লতিস খাইছি। এখন কচু নাই, আবার যখন বৃষ্টি বাদল যাবে তখন আমি আবার নতুন করে কচু লাগাইলে আমার 1 বছর কচু গাছ 1 বছর পর্যন্ত টিকে, তাই না? আমি 1 বছরে কচুর পাতা খাইলাম, ডোগা খাইলাম, এরপর কচুর মুড়া খাইলাম, মানে যেটা আমরা বলি আর কি। তো এই লতি সব কিছু খাইলাম। তো 1 বছরের মধ্যে আমার লাগলো না। কিন্তু আমার এখানে দেখা গেছে যে কচু হয় আমি নিজে খাই, আমার প্রতিবেশীরা দিই, পাড়াইটারে দিই, আত্মীয়স্বজন যারা আছে। যেমন 1 সপ্তাহ পরে একটা কাটলে পরে 4 জনের 5 জনের দেওয়া যায়। এই ব্যাগগুলির মধ্যে প্রচুর হয়, তাই না? তো সুতরাং এখন একটা লোক যদি বলে যে আমি করব, তাহলে করার মতন করতে হবে। যেমন ড্রাম কিনলো, মাটি লইলো, এতে করে ছাদ বাগান হয়। ছাদ বাগানের করার জন্য তার আগে পূর্ব প্রস্তুতি দিব। প্রথমত শর্ত হইল মাটি তৈরি করা। দ্বিতীয়ত মাটি তৈরি করতে তার যে সরঞ্জাম লাগে, যেমন একটা বেলচা, একটা দাঁতালো, একটা কাশি, একটা ইত্যাদি ইত্যাদি এগুলি লাগে। এখন দেখা গেল কি একটা লোকে টবের মধ্যে গাছ লাগাইছে, সে রান্না করার একটা ছোট্ট চাকু দিয়া সে মাটি কাটে। তো এটা তো সম্ভব না, তাই না? যার যেই প্রয়োজন, যেই যেখানে কাজে লাগে সেই রকম। তখন এইগুলি করে না, না করে তারা ছাদ কৃষির বসে বদনাম তৈরি করে। যেমন এটা সম্পূর্ণ একটা বোয়া কাজ, হ্যাঁ না? কিন্তু আমার তো আমি ফলের দিক থেকে যেমন কামরাঙ্গা, পেয়ারা, জাম, আমার এখানে জাম গাছও আছে। এই যেমন জাম ধরে দাম প্রায় 15-16 কেজি হয় একটা গাছের মধ্যে। তো এই 15 কেজি জাম তো আমি একা খাই না, সবাই বেঁচে দিই। তো একটা লোকের দেখা গেলো যে আমি আধা কেজি জাম দিলাম, সে খাইলো, খুশি হইলো। যথেষ্ট না, কিন্তু সে খুশি হইলো। হ্যাঁ হ্যাঁ, এটা হইলো। তো কই আমার তো সমস্যা হয় না, আমার তো সময় কাটে, পাশাপাশি আমার একটা ফিডব্যাক আছে। যদিও যথেষ্ট না, আমার যে বিনিয়োগটা কি আমার শ্রম, তাই না? সেই অনুপাতে আমি ফিডব্যাকটা ভালো পাই না, কিন্তু আমার তো সময়টা কাটতেছে। আমার মেনে নিল আমি সুস্বাস্থ্য, হ্যাঁ, স্বাস্থ্য রক্ষা করার জন্য আমার পরিশ্রম করতে হয়। যেমন দৈহিক একটা পরিশ্রম আছে দৈনন্দিন। আমি প্রত্যেকদিন সকালবেলা 7টায় উঠি, 10টা 3 ঘন্টা আমি মাটি টাটি যা গাছে বাড়ির কাজগুলি করি। 10টার পরে নাস্তা খাই, খাওয়ার পরে আইসা শুধু আমার কাজ হইলো এই ছাদের মধ্যে বসে থাকা, টুকিটাকি হাঁটা, একটা গাছের পাতা ছিঁড়া, একটা গাছ হাইলে গেছে এটা একটা খুঁটা দিয়া আটকানো, ইত্যাদি ইত্যাদি। বিকালবেলা হইলো পানি টানি দেওয়া যদি প্রয়োজন হয়, না আইলে তো নাই। আবার সন্ধ্যার পরে এশার নামাজ পড়ে ছাদে আসি, আইসা আবার একটু সময় দেই, 1-1.5 ঘন্টা ঘুরি, সময় কাটে, বাতাস টাতাস খাই, যাই শেষ হইয়া যায় শেষ। এতক্ষণ যাবৎ আমরা আঙ্কেলের মুখ থেকে যে শুনলাম যে ছাদ কৃষি সম্পর্কে, তো আমরা যারা ছাদ কৃষি করব বা ছাদ কৃষির প্রতি আমাদের যে আগ্রহ, তো কিভাবে কি করব, তো আমরা প্রতিনিয়ত আমরা বলে থাকি যে আমাদের ছাদে বিভিন্ন গাছগুলা লাগাই, তো আমাদের গাছগুলো হয় না, ঠিকমতো হয় না, মরে যায়, শুকিয়ে যায়। তো যেই পরিচর্যাটা করা দরকার আমাদের ছাদ কৃষিতে বা যেরকম আমরা যে খাটাখাটি করা দরকার, আমরা ঠিকমতো আসলে আমরা গাছ লাগানোর প্রতি যে পরিচর্যা, এই পরিচর্যাটা আমরা করে থাকি না, বা প্রত্যেকটা গাছের প্রতি যা আমরা দেওয়া দরকার, যা প্রয়োজন হয় গাছের প্রতি, তা আমরা দেই না, প্রয়োগ করি না, বা তা আমরা জানিও না এবং জানতেও চাই না। তো আমরা এই সম্পর্কে আমরা যে কৃষি উদ্যোক্তা বা যারা আছেন ছাদ কৃষি করে থাকেন বা কৃষি অফিসার, জেলা কৃষি অফিসার, তাদের থেকে আমরা পরামর্শ নিতে পারি। এবং আমরা যেই ছাদ কৃষিতে আছি বা যেই ছাদ বাগানে আছি, এই ছাদ বাগানটা দেখেও আপনারা যে এক তো আনন্দ পাবেন যে এত সুন্দর একটি ছাদ বাগান আমরা যেখানে আছি, এই ছাদ বাগানটা দেখে পুরো মনোমুগ্ধকর একটা পরিবেশ, যেন আমরা জান্নাতের একটা বাগানে দাঁড়িয়ে আছি। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং এরকম ছাদ কৃষির প্রতি সবারই আগ্রহ থাকে। তো আসসালামু আলাইকুম।